স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমাদের ভিএলএসআই 1 কোর্সের ফার্স্ট রেকর্ড ক্লাস আর কি। আরেকটা ক্লাস নিয়েছিলাম। তো আমাদের এই ভিএলএসআই কোর্সে আমরা বেসিক্যালি শুরু করি একবারে মুরস ল, এরপরে সিমস ডিজাইন, সিমস ওগুলি থেকে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের মনে হয় প্রিভিয়াস কোর্সে মসফেট সম্পর্কে আরেকটু আমাদের ঝালাই করে নিলে বেটার হবে। প্রিভিয়াস কোর্সে যে মসফেটটা ছিল সে সম্পর্কে থিওরিটা আরেকটু আমরা রিক্যাপ করে নেব, যাতে ওই থিওরিটা আমাদের পরবর্তীতে হেল্প হয়। হ্যাঁ, কীভাবে কী হচ্ছে। সো ভিএলএসআই 1 এটার সম্পর্কে ফার্স্ট একটু ইন্ট্রোডাকশন দেব, এটা কী। তার পরবর্তীতে আমরা হচ্ছে মসফেট নিয়ে একবারে ফুল বিশ্লেষণে যাব। মসফেট নিয়ে মিনিমাম 2টা থেকে 3টা ক্লাস চলে যাবে, এবং একটা মসফেট কি, ওইটা কীভাবে ডিজাইন করে, ওইটা কীভাবে তৈরি করা হয়, এই জিনিসগুলো আমরা দেখব। তো ভিএলএসআই 1 কোর্স আউটলাইনটাও আমি দিয়ে দিব আগামী ক্লাসে। তার আগে একটু জাস্ট রিক্যাপ করতেছি প্রিভিয়াস ক্লাসগুলো। তো এই কোর্সে আসলে কি জানবো আমরা, মানে এই কোর্সটার দরকারটা কি। এই কোর্সটা ভিএলএসআইয়ের ফুল মিনিং হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তো লার্জ স্কেল ইন্টিগ্রেশন মানে হচ্ছে আমি কোনো একটা ছোট জায়গায় অধিক পরিমাণ সার্কিট কম্পোনেন্ট একসাথে রাখতেছি। সো এটা তো ওইরকম সম্ভব না যে হাতে আমি জোড়া জোড়া দিয়ে দিয়ে সার্কিটটা বানাবো। এগুলি হচ্ছে কি সব মাইক্রোমিটার, মিলিমিটার, ন্যানোমিটার রেঞ্জের সার্কিটগুলো। এগুলি আমার ওইভাবে বানানো সম্ভব হয় না যে হাতে আমি ধরে ধরে বানাবো। এগুলি প্রত্যেকটা হচ্ছে বিভিন্ন স্কেল করে, মিলিমিটার, ন্যানোমিটার বা হচ্ছে মাইক্রোমিটার, ওই স্কেল করে এক একটা কম্পোনেন্ট একটার সাথে আরেকটা জোড়া লাগানো হয়। এবং ফ্যাব্রিকেট মানে হচ্ছে তৈরি করা আর কি, একটার উপর আরেকটা ইয়ে বসিয়ে। সো ওই প্রসেসগুলো মেনটেন করে আমার একটা চিপ, ইন্টিগ্রেটেড চিপ এরকম ওই জাস্ট একটা তৈরি হয় আর কি। তো এর ছাড়া আমরা যেটা দেখবো যে একটা সিমস বা একটা মসফেট আমি কিভাবে সফটওয়্যার দিয়ে ডিজাইন করতে পারি। মানে তোমার সামনে একটা সফটওয়্যার থাকবে, মাইক্রোউইন বা ডিএসসি যেটাই বলো, ওই সফটওয়্যারে তুমি মসফেটের কম্পোনেন্টগুলি বসিয়ে একটা মসফেট তুমি তৈরি করবা। যে নর্মাল মসফেট তৈরি করবা, ওইটার মধ্যে তুমি অন্য ম্যাটেরিয়াল দিয়ে দেখতে পারো, অন্য আরেকটা কিছু দিয়ে দেখতে পারো কি অবস্থা হয় না হয় এটা। আর এছাড়া আমাদের সিমস থাকবে, সিমস লজিক ডায়াগ্রাম থাকবে। তারপর হচ্ছে বিভিন্ন কি বলে ফ্যাব্রিকেশন প্রসেস, যেমন এনমস ফ্যাব্রিকেশন প্রসেস, পিমস ফ্যাব্রিকেশন প্রসেস, তারপর সিমস ফ্যাব্রিকেশন প্রসেস, এই প্রসেসগুলো থাকবে। ফ্যাব্রিকেশন প্রসেস অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, ফ্যাব্রিকেশন মানে একটা জিনিস বা একটা মসফেট, এগুলি পিএনপি বা এনপিএন কীভাবে তৈরি করা হয় সেই জিনিসগুলো। তো ওই জিনিসগুলো এখানে থাকবে। তারপরে লাস্টে এসআরএম, ইআরএম মানে এফপিজিএ সিস্টেম, এই রিলেটেড আরও কিছু তোমরা কি বলে থিওরি জানবা। এখন আমার কথা হচ্ছে এই কোর্সটার দরকার কি, এই কোর্সটার ভবিষ্যৎ সিগনিফিকেন্স কি, এটা আমার দরকার কি কোর্সটা জেনে। এই কোর্সটা জেনে হচ্ছে তুমি কোনো একটা জায়গায় বাংলাদেশে পরবর্তীতে ভিএলএসআই ট্রেনিং নিয়ে তুমি ভিএলএসআই কোম্পানিগুলিতে, সেমিকন্ডাক্টর কোম্পানিগুলিতে তুমি অ্যাপ্লাই করতে পারবা জবের জন্য। তার জন্য যে বেসিক নলেজগুলো লাগবে সেটাই ইলেকট্রনিক্স 1, ইলেকট্রনিক্স 2 এবং হচ্ছে ভিএলএসআই 1, এই সাবজেক্টের নলেজগুলো। এরপর তোমার ভবিষ্যতে কেউ যদি আরও বড় ধরো কোম্পানি যেগুলি আছে, ইন্টেল, এনভিডিয়া, আরও যেগুলি কোম্পানি আছে দেশে বিদেশে বাইরে, মানে বাইরের নাম করা কোম্পানিগুলি, ওগুলিরও কিন্তু বেসিক প্রিরিকুইজিট থাকে এই ভিএলএসআই 1-এর যে টপিকগুলো সেগুলি। মানে তোমার ডিজাইনটা যদি তুমি একবার ভালোভাবে শিখতে পারো, তুমি বেসিক্যালি অনেক জায়গাতেই কাজ করতে পারবা। এখন কথা হচ্ছে সব ডিজাইন কি হাতে ধরে ধরে শেখা দেওয়া সম্ভব হবে? আমি তোমাকে প্রসিডিউর বলে দিতে পারবো, এটা এতটুক, এটা এতটুক, এটা এইভাবে করবে, এটা এইভাবে করবা। ফার্দার যদি স্টাডির ইচ্ছা থেকে নিজে থেকে সেলফ স্টাডির অভ্যাসটা এখন থেকে গড়ে তুলতে হবে। বুঝে গেছে? আচ্ছা আদনান, হাসাহাসি করতেছি কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাইলে কি পড়াবো? আচ্ছা, ভিএলএসআই শুরুটা হয়েছিল কোথা থেকে মনে আছে? এর আগের ক্লাসে বলছিলাম বেসিক্যালি এসআই এটা হচ্ছে স্কেল ইন্টিগ্রেশন আর কি। তো ইন্টিগ্রেশনের দরকারটা কি, মানে ইন্টিগ্রেশন মানে একটা সার্কিটে ইন্টিগ্রেটেড চিপের দরকার কি? আর রাবিব বলো তো, ইন্টিগ্রেটেড চিপের দরকার কি, কেন? আর আদনান বলো তো, তোমার নাম আদনান বলো, ইন্টিগ্রেটেড চিপের মানে কি, মানে দরকার কি?
বলো হাসান বলো। ওটা তো মুরের সূত্রে চলে গেল। প্রথম কথা হচ্ছে যে আমার ইন্টিগ্রেটেড চিপের দরকার কেন, মানে আমার সার্কিটে ইন্টিগ্রেটেড চিপ মানে কি, একটা সার্কিটের মধ্যে অনেকগুলি কম্পোনেন্ট থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ কম্পোনেন্ট থাকবে, 10টা 100টা 1000 10,000 15,000 20,000 1 লাখ এরকম। তো এরকম একটা ছোট জায়গায় এতগুলি কম্পোনেন্ট রেখে লাভ কি আমার? মানে এই জিনিসটার আমার দরকার কি? মানে আমার ইন্টিগ্রেশন স্কেলটারই দরকার হচ্ছে কম্পোনেন্টের সাইজ ছোট করে ব্যবহার বাড়ানোর জন্য, তাই না? তুমি বিভিন্ন জায়গায় বড় বড় কম্পোনেন্ট ইউজ করো, তোমার মোবাইল হয়ে যাবে একটা ঘরের সমান। আগেকার কম্পিউটার কিসের সমান ছিল? একটা ঘরের সমান ছিল না? বিভিন্ন কম্পোনেন্টগুলি কেমনে করা হইতো সুন্দরভাবে, মানে ছন্ন ছাড়া উপায়, ক্যাপাসিটার এত বড় ক্যাপাসিটার ইউজ করতো, মসফেট এত বড় মসফেট ইউজ করতো, এরকম করে সব কিছু লজিক ডিজাইন বা সব কিছুই চলতো। কিন্তু প্র্যাকটিক্যালি তুমি যখন করতে যাবা তখন কি এটা এরকম পসিবল? মানে বড় বড় ইয়া করে তুমি মোবাইলকে এরকম করে ইউজ করবা যেরকম ব্যাগ ধরে ধরে টেনে টেনে মোবাইল নিয়ে যাচ্ছ, ওরকম তো না। সো ইন্টিগ্রেটেড চিপই হচ্ছে আমাদের এইটার একটা সলিউশন, যে ডিভাইস ছোট করা। ক্লিয়ার? আমার উদ্দেশ্যই ডিভাইস ছোট করা। তো এখানে একটা নোটিশ লেখা যাবে, VLSI 2 ল্যাব এখানে হচ্ছে, সবাই অভ্যাস এখানে যাওয়া তো ওদিকে চলে যায়। তো স্কেল ইন্টিগ্রেশনের দরকার আছে এখানে। এই স্কেল ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন তো বুঝলাম, স্কেলটা কেন বোঝাচ্ছে? স্কেলটা দিয়ে কি বোঝাচ্ছে? স্কেলিং মানে কি? কোনো কিছু পরিমাপ করা। এখন এই স্কেলটা বিভিন্ন রেঞ্জে হয়ে যেতে পারে, বুঝছো? সেটা হচ্ছে মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, এরকম রেঞ্জে হয়ে থাকে। মানে কম্পোনেন্টের ডিভাইসগুলোর সাইজ একবার অফ করে দিও না, গরম হয়ে যাবে একটু পরে। একটু কম্পোনেন্টের ছোট মানে সাইজগুলো যত ছোট করতে পারি আমার ডিভাইসের জন্য তত ভালো হবে। কিন্তু আমার মাথায় এটা রাখতে হবে, খালি কম্পোনেন্টের সাইজ ছোট করলে হবে না, আমার কম্পোনেন্টের পারফরমেন্সও ঠিক রাখতে হবে। পারফরমেন্স ঠিক রেখে কম্পোনেন্ট ছোট করা, অথবা সেম কম্পোনেন্টে পারফরমেন্স বৃদ্ধি করা, এটা হচ্ছে, এইগুলিই তো আমার রিসার্চ, এগুলি প্রত্যেকটাই হচ্ছে রিসার্চ। সো এই বিভিন্ন স্কেল ইন্টিগ্রেশন আমি করলাম। এখন শুরু থেকে ছিল স্মল স্কেল, এরপরে কি হয়ে গেল মিডিয়াম স্কেল, এরপর হয়ে গেল কি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তার পরবর্তীতে 1980-র দিকে VLSI আমি পাইলাম, যেটা হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এরপর ULSI, আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। সো এরকম করে হচ্ছে আমার স্কেল ইন্টিগ্রেশনের কাজগুলো এই প্রসেসে একটার পর একটা চলে গেছে। এটা লাস্ট ক্লাসে আমি দেখেছিলাম কোনটা কত সালে হয় এটা নিয়ে, এরকম করে একটা স্লাইড ছিল, জাস্ট দেখে রাখতে পারো। ওগুলি এত আহমরি না, জাস্ট হচ্ছে নলেজ, এটা একটু জ্ঞান ট্যান পাইলাম। তো এখন এই স্কেল ইন্টিগ্রেশনের মধ্যে বড় একটা প্রভাব বিস্তার করে একটা ল। গর্ডন মুর নামে একজন ইন্টেলের সিইও ছিলেন, তিনি হচ্ছে ব্যবসায়িকভাবে টিকে থাকার জন্য কোম্পানিকে একটা উপদেশ দিয়েছিলেন একটা ইন্টারভিউতে। ওই উপদেশটা ছিল যে যখন কোনো একটা কোম্পানির বাজারে টিকে থাকতে হবে, ওর প্রতি 18 থেকে 24 মাসে কম্পোনেন্টের সাইজ অর্ধেক করতে হবে, বা সেম পরিমাণ জায়গাতে কম্পোনেন্টের সাইজ দ্বিগুণ করে দিতে হবে। সেটা কি ছিল? মুরসের স্পিচ। সেটা পরবর্তীতে সবাই মুরস ল বলে চালিয়ে দিছে, কারণ এটা বেসিক্যালি ল হিসেবে দাঁড়িয়ে গেছিলো। এবং প্রায় যদি তোমরা লটা অ্যানালাইসিস করে দেখবে কাছাকাছি ফলো করতেছে, না হলে হচ্ছে আসলে এত ডেভেলপমেন্ট সম্ভব না। এই জন্যই দেখবা যে মোবাইল ফোন প্রতি 6 মাস পর পর, 3 মাস পর পর আপডেট আসে, তাই না? 3 মাস 6 মাস 1 বছর পর পর তো পুরো জেনারেশনই চেঞ্জ হয়ে যায় ফোনের, তাই না? 9 প্রো 9 প্রো ম্যাক্স, 10 প্রো 10 প্রো ম্যাক্স, এরকম করে যায় না? আলট্রাও আছে নাকি আবার? আলট্রা স্যামসাংয়ে। তো এরকম একটার পর একটা জেনারেশন ওরা একটু আপডেট করে এটা, একটু আপডেট করে এটা, ঠিক আছে? সো এটাই গেল হচ্ছে আমার জাস্ট স্কেল ইন্টিগ্রেশনের জন্য। আচ্ছা, মুরসের লতে যাব। তাহলে মুরসের লটা কি ছিল? মুরস ল 1965 সালে, in 1965 Gordon Moore realized there was a striking trend. Each new generation of memory chip contained roughly twice as much capacity as its predecessor.
and each chip was released within 18 to 24 months of the previous chip. মানে বেসিক্যালি হচ্ছে মেমোরি চিপ বলো আর যাই বলো সব তো CMOS টেকনোলজি দিয়ে তৈরি। সো আমার আগেকার তুলনায় এখনকারগুলি আমার দ্বিগুণ করতে হবে সেম মেমোরি সাইজে, বুঝে গেছে? তো মুরস অবজারভেশন, নাও নোন অ্যাজ মুরস ল, ডেসক্রাইবড আ ট্রেন্ড দ্যাট হ্যাজ কন্টিনিউড অ্যান্ড স্টিল রিমার্কেবলি অ্যাকুরেট। মানে কাছাকাছি অলমোস্ট, এই দেখো এটা প্রায় কাছাকাছি রেঞ্জেই আছে। এইটা একবারে সরলরেখা মেনটেন করা দরকার ছিল, কিন্তু তাও মোটামুটি কাছাকাছি এতে চলে গেছে। এখন মেমোরি চিপ বলতে গেলে আমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলতে পারো। ধরো আমরা আগে যে প্রসেসরগুলি ইউজ করতাম 4004, 8080, 8088, 80286, বিখ্যাত হচ্ছে 8088, তারপরে 80488, এরপর পেন্টিয়াম প্রসেসর, এরপর মাইক্রো 2000, এরপর ধীরে 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 কোরাই 3, 5, 7, 9 আসছে, দেখছো এরকম করে যাচ্ছে। সো প্রত্যেকটা সাইজ আমার সেম সাইজের মধ্যে আমার অলমোস্ট ক্যাপাসিটি দ্বিগুণ করার ট্রাই করা হচ্ছে, কম্পোনেন্ট ক্যাপাসিটি। সো দ্যাট মিনস আমার পারফরমেন্সও কি সেই হারে বৃদ্ধি পাচ্ছে। আগে একটা স্মার্টফোন দিয়ে কতটুক কাজ করতে পারতাম, ক্যামেরা থেকে মেসেজে যেতে গেলে হ্যাং করে যেত, তাই না? এখন করে তোমার ওটা ঠিক করা লাগবে। এখন হচ্ছে তুমি এখন নর্মাল কি হুট করে ক্যামেরায় গেলে, হুট করে মেসেজে গেলে, হুট করে ইউটিউবে গেলে, হুট করে ফেসবুকে গেলে, কোনো ইয়া নাই। নেট প্রবলেম না হলে তো একবার নর্মালি চলতে থাকবে সুন্দরভাবে। সো এই যে পারফরমেন্সের বৃদ্ধিগুলো, এটা মানে কাজ করা পসিবলই হয়েছে কি আমার সেম ক্যাপাসিটিতে হিউজ পরিমাণ পারফরমেন্সের বৃদ্ধির জন্য। ঠিক আছে, আচ্ছা। তো এখন যেটা হইল, এটা গেল। তো এই VLSI টেকনোলজির একবারে কোর টেকনোলজিটা হচ্ছে কি CMOS টেকনোলজি। CMOS টেকনোলজি, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড টেকনোলজি। তো এই CMOS হচ্ছে দুইটা মসফেট নিয়ে গঠিত, PMOS আর আরেকটা NMOS। আসিফ, CMOSটা কি বলতো, কয়টা মস নিয়ে গঠিত? দুইটা, একটা PMOS আর একটা NMOS। এখন কথা হচ্ছে তোমরা NMOSও জানো না, তোমরা PMOSও জানো না। তাহলে NMOS আর PMOS জানার জন্য আমার কি জানতে হবে? ফার্স্টে মসফেট। মসফেট কি ছিল? মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো এইটার আগে আমাদের আরেকটা কি জানা লাগতো? ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, FET, ফেট। তো আমার আগে দুই রকমের ডিভাইস ছিল, একটা ছিল কি BJT আর আরেকটা ছিল ফেট। BJT কি ছিল? কারেন্ট কন্ট্রোলড ডিভাইস। আর ফেট কি ছিল? ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। বুঝছি জহিরুল? তো জহিরুল মনে আগের ক্লাসটা মিস করছিলা। আচ্ছা, তো ফেট হচ্ছে, এটা সবসময় মনে রাখবা, তোমরা যখন পাস করে চাকরির ভাইবা দিবা এরকম কমন কোশ্চেন থাকবে, ফেট BJTর মধ্যে পার্থক্য কি, মসফেট BJTর মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, আরও কমন কোশ্চেন থাকবে, যেমন না এখন বললে ঝামেলা, অন্য টপিক চলে যাবো, পরে নিব, পরে পরে বলবো না, আগে টপিকে থাকি। আর এখন যে কোর্সগুলি নিব, এই কোর্স থেকে কিছু কোশ্চেনও থাকবে যেগুলি বেসিক কোশ্চেন, এগুলোর একটা অ্যাসাইনমেন্ট আমি দিব। ওইগুলি হচ্ছে পরবর্তীতে তোমাদের হেল্প হবে, এজন্যই মানে কিছু কমন জেনারেল নলেজ থাকবে আর কি, যেটা এখন তোমার মনে হচ্ছে খুব সহজ, পরবর্তীতে এটা মনে করতে কষ্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। তো জিনিস কোথায় গেলাম আমরা? CMOS টেকনোলজি। CMOS টেকনোলজির আগে জানবো কি আমরা? মসফেট টেকনোলজি। তাহলে এখন মসফেট টেকনোলজি নিয়ে একটু পড়ালেখা করি, যেটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক 1-এ ছিল, ইলেকট্রনিক সার্কিট 1-এ ছিল। তাহলে আমরা শুরুতে কি দেখব? ফেট। ফেট নিয়ে একটু ধারণা নিব, ফেট নিয়ে একটু ধারণা নিব।
এটা ইলেকট্রনিক 1-এ আমি পড়াইছিলাম এই স্লাইডটা, তোমাদের পড়া নেই, অন্য ব্যাচে পড়াইছিলাম। সো ফেট আর মসফেট এটা নিয়ে কিছু কথা ছিল। তো এখানে যে ফেট বিজিটি এটা দিয়ে কিছু পার্থক্য আছে। হ্যাঁ, আচ্ছা, শুরুতে আমরা একটু দেখব জেফেট। যে ফেট সবার আগে আমি বলছিলাম ফেট জানার জন্য আমার কি জানা লাগবে? ইলেকট্রিক ফিল্ড। মনে আছে ইলেকট্রিক ফিল্ড কি ছিল? ধরো এখানে একটা পজিটিভ চার্জ আছে, ঠিক আছে, এই পজিটিভ চার্জের মাঝখানে একটা ইনসুলেটর দিয়ে দিলা। ইনসুলেটর মানে কি? যেটার মধ্যে দিয়ে কোনো চার্জের আদান প্রদান হয় না, ঠিক আছে। ইনসুলেটর মানে কি? যেটার মধ্য দিয়ে কখনো কোনো চার্জের আদান প্রদান হচ্ছে না। তো এইখানে আমি কয়েকটা বড় বড় চার্জ দিয়ে দিলাম। তো এইখানে এমনভাবে একটা চার্জের বিন্যাস রাখলাম যে চার্জগুলো এরকম পজিটিভ নেগেটিভ এরকম ছড়িয়ে আছে। তো ওরা কি করবে? এই চার্জটা এখানে পজিটিভ এবং মাঝখানে একটা ইনসুলেটর, যেটা মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো সম্ভব নয়, এবং তার অপোজিটে পজিটিভ নেগেটিভ চার্জ ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছুক্ষণ পরে কি হবে? একটু পরে আমি যে জিনিসটা দেখব, হ্যাঁ, এইখানে নেগেটিভ চার্জের কি একটা কলাম হয়ে যাবে না? নেগেটিভ চার্জগুলি কি ওর পাশে এসে পড়বে না? সো বেসিক্যালি এখানে কি হলো, ইলেকট্রিক ফিল্ডের জন্য এটাকে একটা ইফেক্ট অনুভব করলো না? ক্লিয়ার? আচ্ছা, এটা কি ছিল আমার ইলেকট্রিক ফিল্ড। আমি একটু আগে থেকে যাচ্ছি কেননা বেসিকটাকে ক্লিয়ার করে নিই কীভাবে কি হচ্ছে। আচ্ছা, এরপরে আমার আরেকটা জিনিস জানা লাগতো, পি টাইপ পরিবাহী। এইটা কি? পি টাইপ সেমিকন্ডাক্টর কি ছিল বলো তো? এই হোল মানে কি? পি টাইপ সেমিকন্ডাক্টর কি? হোল, ঠিক আছে, লজিক কোশ্চেনের অ্যান্সারটাই বলছে। হ্যাঁ, ডোপিং। কি ডোপিং করা পি টাইপে? টেট্রাভ্যালেন্ট বা নাকি পেন্টাভ্যালেন্ট, মানে ত্রিযোজি নাকি পঞ্চযোজি? ত্রিযোজি, হ্যাঁ ত্রিযোজি না। এখন আরও ইলেকট্রনিক্স 1-এ গেলে অনেক পড়া আছে, বুঝছো, পড়ার শেষ নেই। হ্যাঁ, এটা খালি মনে রাখো, গান শট, ঠিক আছে। এখানেও মাইক্রো উইন্ডো একটা গান আছে যেটা দিয়ে তোমার ডিলেট করার কাজে লাগে, বুঝা গেছে? আচ্ছা, পি টাইপে আমার কি থাকবে? অসংখ্য হোলস থাকবে, যেটাকে আমি পজিটিভ কনসিডার করব। পি টাইপে এই যে বড় বড় নেগেটিভ থাকে, এগুলি কি জানো? এটা কি পি টাইপে? দেখবা যখন বইতে ছবি থাকে, বইতে কিন্তু পি টাইপটা এরকম করে থাকে। পিটা কিন্তু এরকম করে থাকে, মনে আছে? দেখছো পি? এটা কি পি না এন? এই পি না এন? পি। কেন পি? তাহলে মাইনাস কেন? আর এগুলি কি? আর এগুলি কে বলতে পারবে? এই কে বলতেছে? হ্যাঁ, এটা কি পি টাইপ না এন টাইপ? এন টাইপ। রাবিব শিওর? শিওর জহিরুল? পি টাইপ। শান্ত, কেন পি টাইপ বলো তো? তাহলে এটা কি? আরে ঠিক আছে, 2 মিনিটে বেসিক আর একটু ক্লিয়ার করি। দেখো, আমার তো শুরু থেকে শুরু করা লাগতেছে না রে বাবা। এই দেখো, শুরু থেকে থাকে সিলিকন। ওর কয়টা যোজনী থাকে?
একটা সিলিকনের 4টা ইলেকট্রন থাকে, 4টা ঘর ফাঁকা থাকে, ওই 4টা কি পাশের সিলিকন থেকে সে কি জোগাড় করে না? কি বন্ধন থাকে সেটা? কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধনের জন্য আশেপাশেও কি ইলেকট্রন গ্যাদার হয়, তাই তো? এই ফারদিন বলো তো, ফারদিন এবার বলো, ওরা কোন বন্ধনে আবদ্ধ থাকে সিলিকনগুলো? সমযোজী বন্ধন। গুড। এখন আমি যদি এটাকে এন টাইপের ডোপিং করতে, না পি টাইপের ডোপিং করতে চাই, তাহলে কি করতে হবে বলো রাবিব বলো। এটাকে যদি আমি পি টাইপ পরিবাহী বানাতে চাই, এটার মধ্যে সব সিলিকন আছে, এটাকে আমি পি টাইপ বানাবো, কিভাবে বানাবো? সাইকে বলে দিছে। কে পারবে? শাওন বলো তো। আয়শা পারবা না? আদনান তুমি লাইন ধরে পারো না দেখি, বলো। হাসান বলো। আরে বাবা, এখানে একটা ত্রিযোজী পরমাণু দিবা। ত্রিযোজী পরমাণু কি? অ্যালুমিনিয়াম ধরো দিলা, এই জার্মেনিয়াম সিলিকন দেখ, অ্যালুমিনিয়াম দিলা। অ্যালুমিনিয়ামে কি লাস্টে একটা ঘর ফাঁকা থাকে না? তাহলে অ্যালুমিনিয়ামে ফাঁকা একটা ঘর আছে, তাহলে এইটাই কি আমার হোল জেনারেট করতেছে না? দেখো ওর মধ্যে আগে যতটা ইলেকট্রন প্রোটন ছিল এখনো কিন্তু সেম, কেননা অ্যালুমিনিয়ামে প্রোটন একটা কম, ইলেকট্রন একটা কম, তো ওদের ঘর একটা ফাঁকা রয়ে যাচ্ছে। তাহলে এখানে কি একটা হোল জেনারেট হইল না? এবার কথা দেখো, অ্যালুমিনিয়ামটা কি ছিল? পরমাণু। অ্যালুমিনিয়ামটা কি একটা পরমাণু ছিল না? আর ও আসার পরে ছোট্ট একটা হোল ক্রিয়েট হইলো, মানে ইলেকট্রনের জন্য ফাঁকা স্থান। ক্লিয়ার? এখন আশেপাশ থেকে একটা ইলেকট্রন কি অ্যালুমিনিয়ামে আসবে না? আসবে তো। আশেপাশ থেকে আসা মানে সেখানে আরেকটা হোল ক্রিয়েট হওয়া, তাই তো? সো এরকম অনেকগুলি অ্যালুমিনিয়াম যদি আমি দেই, তাহলে সেখানে কি অনেকগুলি হোল ক্রিয়েট হবে। কিন্তু প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের মধ্যে কি আরেকটা নতুন করে ইলেকট্রন এখানে বসে পড়তেছে, আবার আরেক জায়গায় ফাঁকা হচ্ছে। তো ইলেকট্রন গ্রহণ করলে ওটাকে আমি প্লাস বলি না মাইনাস বলি? মাইনাস। ইলেকট্রন গ্রহণ করতেছে কে? অ্যালুমিনিয়াম পরমাণু। কিন্তু পরমাণুর মধ্যে একটা ফাঁকা স্থান তৈরি হচ্ছে, সেটাকে আমি নাম কি বলতেছি? হোল। তাহলে এখন দেখো পি টাইপটা তাহলে কিরকম হবে? দেখো পি টাইপে বড় পরমাণু কোনগুলি থাকে? অ্যালুমিনিয়ামটা বললাম, অ্যালুমিনিয়ামগুলি কি ধরলাম ত্রিযোজী যেটা, তাহলে ওই পরমাণুগুলি কি মাইনাস হয়ে যাচ্ছে না? ওরা ইলেকট্রন গ্রহণ করতেছে না, তাহলে ওরা তো মাইনাস হচ্ছে। কিন্তু অ্যালুমিনিয়াম ভেতরে ঢোকার জন্য কি তৈরি হচ্ছে? একটা করে হোল তৈরি হচ্ছে। তাহলে এইরকম সিম্বল দেখা মানে এটা পি টাইপ না এন টাইপ? তাহলে এটা হচ্ছে পি টাইপ। ক্লিয়ার? কি বুঝলাম কি বুঝলাম না এতদিন কি পড়লাম? বুঝছি আব্দুল্লাহ, কি বুঝলা বলো তো? এটা পি টাইপ না এন টাইপ? পি টাইপ। কেন পি টাইপ? আয়নগুলো মাইনাস, আয়নের আকার অনেক বড়, ধর একটা ফুটবল মাঠ, আর হোলগুলোর আকার হচ্ছে ফুটবলের সমান। ক্লিয়ার? তাহলে এটা কি ছিল? পি টাইপ। তাহলে এন টাইপ কি হবে? তাহলে এন টাইপ কি হবে? তাহলে এই যে এটা পজিটিভ আয়ন থাকবে, হোল বড় হবে। কে বললো এটা? এখানে হোল কোত্থেকে আসতেছে? কি বুঝালাম? সারা রাত মহাভারত পড়াইলাম, এখন বলে সীতা কার বাপ, এটা বললে হবে? এইখানে কি থাকবে? এখানে কি ছিল? নেগেটিভ আয়ন। এইখানে কি হয়ে যাবে? পজিটিভ আয়ন। তাহলে এখানে কি থাকবে? ইলেকট্রন। তানভীর লেট কেন এত? থাকলো? আসছে? হোল তো পজিটিভ, কিন্তু হোল, হ্যাঁ হোল তো পজিটিভ, ইলেকট্রন তো নেগেটিভ। এখন আমাকে বলো, দুইটা আমি পাশাপাশি যুক্ত করলাম, আগে সেমিকন্ডাক্টরে পড়াই নাই, এরপরে যে ফেটে আসবো মসফেট আরও পরে। আগে নর্মাল বেসিক ক্লিয়ার করো, কি পড়তেছি কেন পড়তেছি এটাকে জানো। তো এখানে হচ্ছে পি টাইপ গেল, এটা কি গেল? এন টাইপ। বুঝলাম?
এখন আমাকে বলো দুইটাকে পাশাপাশি জোড়া করলাম, যদি এরকম করে প্র্যাকটিক্যালি করে না, প্র্যাকটিক্যালি গুলি করে করে, ইলেকট্রন গান দিয়ে গুলি করে, বুঝে গেছে? এরকম কি সম্ভব? মাইক্রোমিটারের দুইটা রেঞ্জ তুমি আমাকে যোগ করবা, এটা ফ্যাব্রিকেশন প্রসেস বলে এটা। হ্যাঁ, আচ্ছা, যখন এরকম করলা তাহলে পাশাপাশি দিলে কি হবে? এই আয়নগুলি দৌড় মেরে কি এই আয়নের পাশে চলে যাবে না? সব মাথা নাড়তেছে। আমাকে এখন বলো, বলো কে দৌড় দিবে? ফারদিন, ফারদিন বলো, দুইটাকে পাশাপাশি রাখা হচ্ছে, তাহলে এখন কে দৌড় দিবে কার দিকে? ইলেকট্রন। এটা কি বলো, বড়টা কি? এটা নেগেটিভ আয়ন। এটা কি মানে পেন্টাভ্যালেট দিলে ওরা কি একটা ইলেকট্রন ছেড়ে দেয় না? ছেড়ে দিলেও কি পজিটিভ হয়ে যায়, কিন্তু ইলেকট্রন তো ঘোরাফেরা করে। তাহলে এখন ওদের দুইটাকে পাশাপাশি যুক্ত করলাম আমি। আচ্ছা, তিনটা সিমেট্রি এই না দেখাই দিয়ে দাও, আরো মজা বাবা। ঠিক আছে, আসছে? সো এখন আমাকে বলো যে ওদের দুইটাকে পাশাপাশি দিলাম, এখন কি চেঞ্জ হবে? কি দিয়ে ফিল আপ হবে? এইটা, এই আয়নটা এখানে চলে যাবে, এটা এখানে যাবে। আমাকে একটা কথা বলো, দুইটা ফুটবল, ধরো আয়নগুলি হচ্ছে ফুটবল মাঠের সমান, আর এই হোলগুলো বা ইলেকট্রনগুলো হচ্ছে ফুটবলের সমান। দুইটা পাশাপাশি রাখলে অবশ্যই একজন আরেকজনকে আকর্ষণ করবে, কিন্তু ছোট জিনিসগুলিকে আগে দৌড় দিবে না। তাহলে ওদের যখন পাশাপাশি দিবা, শুধু হোল না, হোলও দৌড় দিবে, ইলেকট্রন দৌড় দিবে। এই হোলও দৌড় দিবে, এই ইলেকট্রনও দৌড় দিবে। দৌড় দিয়ে কি হবে? ধরো বাংলা সিনেমার মতো নায়ক দৌড় দিল, নায়িকা দৌড় দিল, কিন্তু নায়ক নায়িকা এখানে হয়েছে 1000, এখানে হয়েছে 1000। ঠিক আছে, আর এগুলি বাবা মা ধরো। তো এখন এই হোল আর ইলেকট্রন ওরা কি যে এখানে কি সুন্দর করে কি নিউট্রালাইজড হয়ে যাবে, কিন্তু এই বড় আয়নগুলি ওরা কি নড়তে পারতেছে? তাহলে ওরা কি এখানে বাধা হয়ে দাঁড়ায় থাকতেছে না? তাহলে এই নায়ক আর এই নায়িকা আসার সুযোগ পাচ্ছে না, ওরা তো এখানে বড় আকারের। তো এইখানের হোলগুলো, এইখানের ইলেকট্রনগুলো কি আসতে পারতেছে? তাহলে ওরা কি আয়নের বাধায় পড়ে যাচ্ছে না? এই বাধাটাকে কি বলা হয় জানি? সাই কি বলো তো, পারার কথা? ডিপ্লিশন রিজিয়ন। এই ডিপ্লিশন রিজিয়ন মানে কি? এইখানে হোলগুলো পর্যাপ্ত শক্তি পাচ্ছে না আসার জন্য, বা ইলেকট্রনগুলি পর্যাপ্ত শক্তি পাচ্ছে না এখানে আসার জন্য। ক্লিয়ার? এর জন্য এখানে ডিপ্লিশন রিজিয়ন তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? এখন যদি আমি এইখানে একটা ভোল্টেজ দেই, এইখানে এটাতে কানেক্ট করি তারের সাথে 0.7 ভোল্ট যদি দেওয়া হয়, তখনই হোলগুলি কি পজিটিভ চার্জের বিকর্ষণে দৌড় মারে ওইদিকে, তখন ওর মধ্যে ইলেকট্রনে পূর্ণ হয়ে যায়। সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস হয়ে যায়, রিভার্স বায়াস হয় উল্টা দিকে। ক্লিয়ার? তাহলে ডিপ্লেশন রিজিয়নের কাহিনী বুঝছি। তাহলে আমাকে এখন বলো, নর্মালি যদি পি আর এন পাশাপাশি রাখা হয়, তখন ওদের মধ্যে কি ডিপ্লেশন রিজিয়ন তৈরি হবে? নিবিড়, যদি শুধুমাত্র পি আর এন কে কোনো বায়াসিং ছাড়া পাশাপাশি রাখা হয়, ওদের মধ্যে কি কোনো ডিপ্লেশন রিজিয়ন তৈরি হবে? হবে রাবিব? ডিপ্লেশন রিজিয়নটা কি বলো তো? হবে হবে মানে কি বলো নাইম, ডিপ্লেশন রিজিয়নটা কি? বাধা সৃষ্টি হবে না, হোল আর ইলেকট্রনগুলি কি নিউট্রালাইজড হয়ে যাবে, কিন্তু আয়নগুলোর জন্য আগের আর পরের হোল আর ইলেকট্রনগুলি কি কাছে আসতে পারতেছে না। তো এই বাধাটা কি বলা হচ্ছে কি ডিপ্লেশন, বা মানে বাধার অঞ্চলটাকে বলা হচ্ছে কি ডিপ্লেশন রিজিয়ন। তাহলে ডিপ্লেশন রিজিয়নে কে থাকতেছে? আয়নগুলি থাকতেছে না। ক্লিয়ার? এখন আমাকে দেখো, আমি তোমাকে এটা বুঝাইছি ইলেকট্রিক ফিল্ডের বিষয়, এবং পি আর এন পাশাপাশি রাখলে কি হয় সেই জিনিসটা বুঝিয়েছি। এখন আমাকে বলো, 5 মিনিটের ক্লাস হবে, একটা জেফেট নিলা, এটা একটা নর্মাল জেফেট, নেক্সট দিন এর পর থেকে শুরু করব। তো জেফেটে এখানে যাই, একটা পি আর এন এরকম করে ধরে, এটা দিয়ে চারপাশে এরকম করে এনটা রাখছো। তা যখন এই পি আর এন পাশাপাশি যাবে,
মানে এন এর চারপাশে পি কে রাখছো, তাহলে এদের সাইডে কি একটা লেয়ার তৈরি হবে না? লেয়ারটা কেন তৈরি হবে? এন আর পি পাশাপাশি থাকলেই কাহিনী ঘটে যাচ্ছে, কেননা আগের গুলি আর পরের গুলি আসতে পারতেছে না, একটা রিজিয়ন তৈরি হয়েই থাকতেছে। ক্লিয়ার? তাহলে এন আর পি পাশাপাশি রাখলাম এবং আমার এখানে একটা ডিপ্রেশন রিজিয়ন তৈরি হয়ে রইল। ক্লিয়ার এতটুক? এর পরের কাজ কি, এখন আমি ভোল্টেজ দেওয়া শুরু করব। মানে এটা জাস্ট ওদের প্রাইমারি সিচুয়েশন ছিল, এখন আমি ওর মধ্যে নতুন করে একটা টার্মিনাল দিলাম সোর্স, একটা টার্মিনাল দিলাম ড্রেন, মানে যেটা থেকে ইলেকট্রন ঢুকবে আর যেখান থেকে ইলেকট্রন বের হবে। আর এই যে এন টাইপ যে ছিল ওকে আমি নাম, সরি পি টাইপ যে ছিল ওকে আমি নাম দিলাম এখানে গেট। যে কোনো ভোল্টেজ কন্ট্রোল ডিভাইসের 3টা টার্মিনাল থেকে 4টা টার্মিনাল থাকে, গেট, ড্রেন, সোর্স। আরেকটা টার্মিনাল থাকে সেটা হচ্ছে বডি, এটা মসফেটটা আমরা দেখব সাবসেটের সাথে যেটা থাকে। সো এইখানে 3টা টার্মিনাল, গেট, ড্রেন, সোর্স। তাহলে এই 3টা টার্মিনালে কি হচ্ছে দেখো, গেট যেটা, গেট আমার কোনটা ছিল, এটা না পি টাইপ। তাহলে আমি এখন পি টাইপে যদি ভোল্টেজ দেই, এন টাইপ থেকে ইলেকট্রন কি এন টাইপে ভরা, এন টাইপে কি ইলেকট্রন ভরা না? তাহলে এখানে একটা সোর্স দিলাম, এরকম সোর্স দিলাম, ধরো এইখানে ইলেকট্রনের একটা বাক্স আছে, এখানে অনেক ইলেকট্রন, ঠিক আছে? এইখানে আমি একটা বাল্ব দিলাম, বাল্বের একটা তার এখানে গেল আর একটা তার এখানে আসলো। ক্লিয়ার? যাচ্ছে যাই ছবি হচ্ছে, ঠিক আছে, ইগনোর করো এটা। তো এখন এইখান থেকে ইলেকট্রন এখানে ঘুরে আসলেই কি বাল্বটা জ্বলবে, এটাও ক্লিয়ার। কিন্তু আমি কি করলাম, এইখানে একটা নতুন করে ভোল্টেজ অ্যাড করলাম এবং পজিটিভ ভোল্টেজ অ্যাড করলাম। তাহলে এই পজিটিভ ভোল্টেজ যখন আমি দিব, ওই পজিটিভ ভোল্টেজগুলোর জন্য কি এই আশেপাশে ইলেকট্রনগুলো কি ওর সাইডে এসে পড়বে না? তখন এই বাল্বের মধ্যে কি কারেন্টের কম বেশি হবে। তাহলে যখন আমি গেটে ভোল্টেজ দিচ্ছি, গেটে ভোল্টেজ দেওয়ার পরে কি হচ্ছে, এখান থেকে যে ইলেকট্রনগুলো আগে যাচ্ছিল ও কি এখন কম বেশি হবে। গেট ভোল্টেজ কমিয়ে দিলে ইলেকট্রন পরিমাণ বেড়ে যাবে, গেট ভোল্টেজের মান বাড়িয়ে দিলে ইলেকট্রনগুলিকে যে এরকম ডিপ্লেশন লেয়ারটা কি আরও বড় হয়ে যাবে, ইলেকট্রন যেতে পারবে না। সো আমি এখানে ভোল্টেজ দিয়ে কি করতে পারতেছি, কারেন্টটা কন্ট্রোল করতে পারতেছি না। তাহলে এইটাই হচ্ছে কি আমার ফেট ডিভাইসের বৈশিষ্ট্য, যে ভোল্টেজ দিয়ে তুমি কি করবা, কারেন্টটা কন্ট্রোল করবা। তাহলে যে কোনো টাইপের ফেট ডিভাইস হচ্ছে কি কন্ট্রোল ডিভাইস, আরে ভাই ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। হ্যাঁ, তাহলে কি দিয়ে কন্ট্রোল করতেছো, তাহলে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, তাই না? তুমি এসিটা কি দিয়ে কন্ট্রোল করতেছো, রিমোট দিয়ে, তাহলে এটাকে রিমোট কন্ট্রোল ডিভাইস। তুমি কি বলতেছো এসি কন্ট্রোল ডিভাইস? তুমি কাকে কি দিয়ে কন্ট্রোল করতেছো, যাকে যেটা দিয়ে কন্ট্রোল করতেছো ওই কন্ট্রোল। তাহলে এইখানে কারেন্ট ফ্লোটাকে তুমি কন্ট্রোল করতেছো কি দিয়ে, ভোল্টেজ দিয়ে। তাহলে এটা কি প্রসেস, ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। ক্লিয়ার? আচ্ছা, এই কোর্সে আমি আগেও বলছিলাম অনেক অ্যাসাইনমেন্ট থাকবে, তাই না? আচ্ছা, তো একটা অ্যাসাইনমেন্ট তোমরা আজকে লিখে নাও। প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট পরের ক্লাসের ফার্স্টে জমা থাকতে হবে, নাহলে ওই ক্লাসের অ্যাটেন্ডেন্স নাই। শোনো, অ্যাসাইনমেন্টগুলি এমন হবে এক পাতায়, অ্যাসাইনমেন্ট সবগুলি হবে 1 পেজ, এবং সেমিস্টারের শেষে মিনিমাম তোমার 8টা থেকে 10টা অ্যাসাইনমেন্ট থাকবে। প্রত্যেক ক্লাসের লাস্ট টাইমে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, পরের সপ্তাহে ওই দিন অ্যাসাইনমেন্টটা জমা দিবা, সরি এক ক্লাস পরেই জমা দিবা। আজকে একটা ছোট অ্যাসাইনমেন্ট দিব, নর্মাল 1 পেজে বা হাফ পেজের অ্যাসাইনমেন্ট, ওকে? না থাক, আজকে অ্যাসাইনমেন্ট দিব না, মসফেট পড়ায়নি। না না না, মসফেট পরে একটু মজার একটা আছে দিয়ে দিব। আজকে দিব না, তার একটা কারণ হচ্ছে কি, জেফেট তোমাদের এত পড়ায় লাভ নাই।
তোমাদের পড়তে হবে মসফেট মেনলি। সো জেফেট থেকে অ্যাসাইনমেন্ট না দিয়ে আমি মসফেট থেকে অ্যাসাইনমেন্ট দিব। তো এইটা কি ছিল আমাদের জেফেটের অপারেশন। এখন একটু শোনো, জেফেটে সমস্যা কি ছিল, জেফেটে আমার সমস্যা কি ছিল। জেফেটে একটা সমস্যা ছিল কি বলতো, দেখো জেফেটে যখন আমি ভোল্টেজটা দিতাম, এক সেকেন্ড ফারদিন, জেফেটে কি সমস্যা ছিল বলতো? কি সমস্যা ছিল? সাবিকুল, ভোল্টেজ কন্ট্রোল করা কঠিন। কেন কঠিন মনে রাখছো দেখি, নাকি আন্দাজে বললা? আচ্ছা একটু খেয়াল করো, সেমিকন্ডাক্টরগুলিতে ডিরেক্ট যদি তুমি ভোল্টেজ দাও ওর রিয়াকশনটা অন্যরকম ভাবে করে, এত মানে অ্যাব্রাপ্টলিও হয় না, আস্তে ধীরে ধীরে হয়, রেগুলেশনটা করা খুব কষ্ট হয়ে যায়। সো এখানে ভোল্টেজটা কোথায় ডিরেক্ট এমনি দেওয়া হচ্ছে না, সো আমার জন্য একটু ঝামেলা হয়ে যেত। তখন আমি কি করতাম, তখন ওর যে গেট টার্মিনাল ছিল, গেট টার্মিনালে ধরো আগে এখানে কি ছিল, এই কথা হবে না, গেট টার্মিনালে ধরো আগে ছিল পি টাইপ, ক্লিয়ার? এখানে ডিরেক্ট তুমি ভোল্টেজটা দিয়ে দিতা। এখন আমি ডিরেক্ট দিব না, আমি একটু আইসোলেশন করব। তাহলে আইসোলেশন করা যায় কিভাবে? ইনসুলেশন দিয়ে। ইনসুলেশন কি দিয়ে দেওয়া যায়? সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে? কিন্তু তারপরও ডিরেক্ট ইনসুলেশনের উপরে আবার যদি তুমি ভোল্টেজ দাও ওইটা ছড়ায় হচ্ছে কম। তো তুমি কি করলা, এটার উপরে একটা মেটাল প্লেট দিয়ে দিলা, মেটাল প্লেট অথবা পলিসিলিকন ম্যাটেরিয়াল দিয়ে দিলা, যাতে এখানে ভোল্টেজটা যে দ্রুত চারদিকে ছড়িয়ে যায়। ছড়িয়ে গেল, তাহলে ইনসুলেশনের দুই পাশে সুন্দরভাবে চার্জ ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। এখন ও খালি কি ওদের টানবে, তাহলে আমার কন্ট্রোল করাও কি সহজ হয়ে যাচ্ছে। তোমাদের অ্যাসাইনমেন্টে এসে এরকমই দিতাম যে ডাই ইলেকট্রিকের প্রভাব তোমার ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশনে কীরকম হয় আর কি, এটা বলেই দিছি। ওকে, হ্যালো, হ্যাঁ আসো ক্লাস শেষ আমার। ওকে, 902। ঠিক আছে, তাহলে এইটা কি ছিল আমার, কেন আমি জেফেট থেকে মসফেটে শিফট হচ্ছি সেই রিজন। ক্লিয়ার? বুঝতে পারছি শাওন? বুঝছি আসিফ? এখন নেক্সট দিন তাহলে আমাদের কাজ কি? মসফেট করা, ঠিক আছে? আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আচ্ছা ভিডিওটা অফ করে দিও তো শান্ত।